আসসালামুআলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে আলোচনা করছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। সো লেটস ডিসকাস টুডেস টপিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাট ফার্স্ট আমরা ডিসকাশন করব সার্টিফাই টু। সার্টিফাই টু শব্দটা হলো এরকম যে প্রত্যয়ন করা অর্থাৎ কারো ক্যারেক্টার্সকে প্রত্যয়ন করা। যেমন ধরো আমরা যদি লিখি যে হি সার্টিফাইড টু মাই ক্যারেক্টার, তাই না? অর্থাৎ তিনি আমার চরিত্রের প্রত্যয়ন করলেন। অর্থাৎ আমরা যেটা যখন আমরা হাই স্কুল বা বলো বা কোনো কলেজ থেকে চারিত্রিক সনদপত্র নিই না, ক্যারেক্টার সার্টিফিকেট যেটাকে বলা হয়, বা এমনিতে যে কোনো ধরনের সার্টিফিকেট অসুবিধা নেই। তবে সার্টিফাই টু মনে রাখবা, সার্টিফিকেট যেমন সনদপত্র, একইভাবে এটা ভার্ব সার্টিফাই টু অর্থাৎ কাউকে প্রত্যয়ন করা। দেখো চার্জ টু মিন্স দাবি করা। দাবি করাটা কীরকম? দেখা যাচ্ছে কেউ যদি তোমার কাছে কোনো কিছু দাবি করলো, যেমন ধরো আমরা এক্সাম্পল স্বরূপ দিয়েছি যে হি চার্জড দ্য প্রাইস টু মি, অর্থাৎ সে আমার কাছে টাকা দাম দাবি করলো। অর্থাৎ তুমি কোনো নিছো বা নেও নি এরকমের একটা দাম কেউ যদি দাবি করে নেয়, সেক্ষেত্রে চার্জ টু শব্দটি আমরা ইউজ করব। আবার যদি আমরা লিখি ক্লিং টু, লেগে থাকা, ক্লিং টু লেগে থাকা, এটা কীরকম লেগে থাকা? যেমন ধরো কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে লেগে থাকা। দেখা যাচ্ছে যে ফিউচারে তোমার একটা এইম আছে, তুমি এই কাজটা করতে চাও, তো সেটার জন্য তোমাকে অফকোর্স পরিশ্রম করতে হবে। যেমন তুমি ভবিষ্যতে একজন ভালো টিচার হতে চাও, তাহলে তোমাকে কি স্টাডি করতে হবে, তার মানে তোমাকে স্টাডির সঙ্গে লেগে থাকতে হবে। এই যে অর্থাৎ কোনো কাজের পিছনে লেগে থাকা, ঠিক আছে? ওয়ান শুড ক্লিং টু ওয়ান্স প্ল্যান, অর্থাৎ ওয়ান শুড ক্লিং টু ওয়ান্স প্ল্যান, মানে একজনের উচিত তার যে প্ল্যান আছে সেটাকে সাকসেসফুল করার জন্য তার যে কার্যাবলী অ্যাক্টিভিটিস সেগুলোর সঙ্গে লেগে থাকা, ঠিক আছে? এমন যদি আমি বলি যে যেমন ধরো আমার এই যে মার্কার পেন বোর্ডের সঙ্গে লেগে আছে, তাহলে এই লেগে থাকা আর কোনো কাজের সঙ্গে লেগে থাকা কিন্তু এক জিনিস নয়, দুটি সম্পূর্ণ আলাদা। তাহলে কিলিং টু শব্দটা আমরা ব্যবহার করব কখন? যখন দেখব কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে কেউ লেগে আছে, তখন সেটা অর্থাৎ এইমকে সাকসেসফুল করার জন্য যদি কাজে লেগে থাকা হয় তখন সেটা ক্লিং টু। আবার দেখো কন্ট্রিবিউশন টু আর কন্ট্রিবিউট টু, আমরা দুইটা পাশাপাশি শব্দ লিখেছি। কন্ট্রিবিউশন টুটা হলো দান, অর্থাৎ কন্ট্রিবিউশন আমরা যখন নাউনের ভিডিও করেছি তখনই তোমরা দেখবা শন কিসের চিহ্ন? নাউনের চিহ্ন। শন যদি কোনো শব্দের শেষে থাকে, নাউনের শেষে থাকে, তখন সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা হয়। তো কন্ট্রিবিউশন টু আমরা এক্সাম্পল স্বরূপ লিখতে পারি যে হি হ্যাজ নো কন্ট্রিবিউশন টু আওয়ার সোসাইটি, অর্থাৎ আমাদের সমাজের প্রতি তার কোনো কন্ট্রিবিউশন নেই। আবার যদি দেখো কন্ট্রিবিউট টুটা হলো এরকম যে দান হিসাবে দেওয়া, দান হিসেবে দেওয়া। কীরকম? এটা হলো ভার্ব। যেমন আমরা যদি লিখি যে হি হ্যাজ কন্ট্রিবিউটেড $1000 to the flood affected fund, তাই না? এখন দেখো আমরা কিন্তু কি লিখতাম, এখানে টু না দিয়ে ফর দিতাম। আমরা লিখতাম যে মানে যেটা আমাদের সাধারণ মাথায় কাজ করে যে ফ্লাড এফেক্টেড ফান্ডের জন্য দান করলেন, তাই না? তখন কিন্তু আমরা টু না লিখে ফর লিখতাম। এজন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেখা যাচ্ছে যে তোমরা যেটা ভাবো থিঙ্কিং করো সেটার কিন্তু ব্যতিক্রম। তাহলে এখানে ফর হবে না, এখানে হবে টু। একইভাবে আমরা যদি লিখি কনজেনিয়াল টু, এখানে কিন্তু কনজেনিয়াল টু মাথায় খুব কমই আসে, এখানে মাথায় আসে তোমাদের কনজেনিয়াল ফর। আচ্ছা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। যেমন আমি যদি লিখি যে দিস ক্লাইমেট ইজ নট কনজেনিয়াল টু মাই হেলথ। এখন একটা জিনিস দেখো, এখানে মনে হবে কি যে আমার স্বাস্থ্যের জন্য উপযোগী নয়। তোমাদের ভাবনাটা এরকম হবে যে দিস ক্লাইমেট ইজ নট কনজেনিয়াল ফর মাই হেলথ। আসলে কিন্তু ওটা ভুল, ফর না, কনজেনিয়াল টু। কনজেনিয়াল টু মানে উপযোগী
অর্থাৎ আমি বাংলাটা লিখি, এটা হবে উপযোগী বা হলো অনুকূল, অনুকূল, ঠিক আছে। অর্থাৎ যদি কোনো কিছু তোমার অনুকূলে থাকে, তোমার ফেভারে থাকে, তখন তুমি সেখানে কনজেনিয়াল টু ইউজ করতে পারবে। ক্লিয়ার? তাহলে কনজেনিয়াল টু আমরা কখন ব্যবহার করব? কোনো কিছু যদি তোমার পক্ষে থাকে তখন, পক্ষে বা বিপক্ষ, অর্থাৎ তোমার অনুকূলে হতে পারে বা তোমার উপযোগী হতেও পারে, নাও পারে, এরকমের। তাহলে দিস ক্লাইমেট ইজ নট কনজেনিয়াল টু মাই হেলথ। সমস্যাটা কোথায়? টুতে, এখানেও টুতে। আমরা কিন্তু এখানে ডিরেক্ট ফর বসাবো, কারণ আমাদের চিন্তা ভাবনায় যেহেতু আমরা শিখেছি ফর মানে কি? জন্য, ফর মানে জন্য। তখন মাথায় আসবে যে এই আমার জন্য এই আবহাওয়াটা অনুকূল নয়, তাই না? এটা হলো ফান্ডের জন্য দান করেছেন, এই যে এরকমই যে জন্য শব্দটা কিন্তু এখানে খুবই মাথায় আসে। এজন্য আমি যে মিস্টেকটা তোমরা করো সেটা ধরাই দিলাম, যে কখনো কনজেনিয়ালের পরে ফর দিবা না এবং কন্ট্রিবিউশনের পরে ফর দেওয়া যাবে না। এখানে কি হবে? কন্ট্রিবিউশন টু অথবা কন্ট্রিবিউট টু এবং কনজেনিয়াল টু। আরেকবার আমি ওভারভিউ দিয়ে নিই তোমাদের সুবিধার জন্য। তাহলে সার্টিফাই টু মিন্স প্রত্যয়ন করা, এবং সেটা ওয়ান্স ক্যারেক্টারের উপর প্রত্যয়ন করা হবে। চার্জ টু দাবি করা, ক্লিং টু লেগে থাকা, অর্থাৎ কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে লেগে থাকা। কন্ট্রিবিউশন টু দান, কন্ট্রিবিউট টু দান হিসেবে দেওয়া, একই জিনিস। কন্ট্রিবিউশনটা সেন্টেন্সে নাউনের কাজ করবে, নাউন হিসেবে ব্যবহার করতে হবে, আর কন্ট্রিবিউট টুটা ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। একইভাবে কনজেনিয়াল টু অর্থাৎ এল কিসের চিহ্ন? এলও কিন্তু নাউনের চিহ্ন, ঠিক আছে। এলও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের চিহ্ন। তো তোমরা এগুলো বুঝতে পারবে যে কোনটা নাউন কোনটা ভার্ব, এটা কীভাবে চিনবে। আমার নাউনের উপর বেশ কয়েকটা ভিডিও আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখলে অফকোর্স বুঝতে পারবে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটি কমন নাউন, কোনটি প্রপার নাউন। ভিডিওগুলো অলরেডি দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও। তো এই ছিল আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের উপর ডিসকাশন। নেক্সটে তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো নিয়ে ডিসকাশন করা হবে। তো সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।